তদন্ত হচ্ছে সিবিআই তদন্ত থেকে বেরোবে, বাকি জীবনটা জেলে কাটাতে হবে। ওনার সংবিধানের প্রতি কোনো আস্থাই নেই। উনি এখন চেষ্টা করছেন যদি ওই কপিল সিব্বাল বা অভিষেক মনু সিংভিকে দিয়ে একটা যদি স্টে আনিয়ে নেওয়া যায়, যেটা উনি করেছেন, কত একের পর এক অন্যায় করেছেন এবং সেই অন্যায়গুলো স্টে এনে দিয়েছে এই অভিষেক সিংভি আর এই কপিল সিব্বাল। তারপর এই আপনার ওই অন্ধ্রপ্রদেশের যে নতুন মেয়েটা জয়েন করলো, এরা সব তো এটা গ্যাং একটা আর কি। তো উনি ভাবছেন যে আমরা এইভাবে যদি একটা স্টে করে নেওয়া যায়, তাহলে আমি চিফ মিনিস্টার থেকে যাবো আর কিছুদিন। এটা ওনার চিন্তা ভাবনা ছিল। ফলতে যদি মমতা ব্যানার্জি দাঁড়ান, উনি গোয়ার হারবেন। উনি যেখানে আজকে পশ্চিমবঙ্গে উনি যে কোনো সিটে উনি বেছে নিন, সেখানে একমাত্র বালিগঞ্জ বাদে, বালিগঞ্জ একমাত্র ওনার জন্য সেফ সিট হতে পারে। বাকি হয়তো শোভনদেব চট্টোপাধ্যায়কে সরিয়ে উনি বালিগঞ্জে দাঁড়াতে পারেন, ঠিক আছে। আদারওয়াইজ বেঙ্গলে একটা সেফ সেফ সিট ওনার নেই। আমি বলছি গত 55 বছর পশ্চিমবঙ্গে যে কজন চিফ মিনিস্টার ছিল, প্রত্যেকে কমিউনিস্ট। ও তো পাগল একটা, ও উন্মাদ। আপনি ওর দেখবেন চেহারা ফেয়ারা, চোখ মুখ নাক মুখ দেখবেন, ও উন্মাদ। একসময় বলেছিল কেউ ঢুকলে আমি গিয়ে শুয়ে পড়বো মমতা ব্যানার্জির ইয়েতে। মমতা ব্যানার্জি লাথি মেরে ভাগিয়ে দিচ্ছে ওকে। এখন যেখানে হারা দরকার ওকে দুটো জায়গায় হারিয়ে ওর কেরিয়ারটা শেষ করে দিয়েছে। মমতা ব্যানার্জি একটা নতুন খেলা শুরু করেছেন। মমতা ব্যানার্জির দলের যারা আছেন তাদের সবাইকে দিয়ে ভাইপোকে ভিলেন বানানোর চেষ্টা করছেন, যে এই হারের জন্য ভাইপো দায়ী। যেখানে ওই কতগুলো বাচ্চা ছেলে আছে, তারা এখানে ওখানে ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে যে ভাইপো খুব খারাপ, পিসি খুব ভালো। মমতা ব্যানার্জি এই খেলাটা সারা জীবন খেলে এসছে। আসল ভিলেন মমতা ব্যানার্জি, নট অভিষেক ব্যানার্জি। আমি আপনাকে বলছি, আসল ভিলেন মমতা ব্যানার্জি। কেউ যদি ভেবে থাকেন যে এবং এখন উনি মুরগি বানাচ্ছেন লোককে, যে এই কয়েকটা ছেলেকে রাস্তায় ছেড়ে দিয়েছে, যে সবে এই হারের কারণ অভিষেক অভিষেক অভিষেক। তা না, অভিষেক যা করেছে ওনার কনসেন্ট নিয়েই অভিষেক করেছে। অভিষেক একটা রাম পাঁঠা ছাড়া আর কিচ্ছু না। 26-এ উনি জিততে পারেননি আলটিমেটলি, এবং উনি দলের সবাইকে গাধা বানিয়ে উনি উনি আর ওনার ভাইপো দুজনে মিলে রাজত্ব করবেন। এবং একটা কথা বলছি, ভাইপোকেও এখানে গাধা বানিয়েছেন। ইমেজটা ভাইপোর খারাপ করে দেওয়া, ইমেজটা ভাইপোর খারাপ করা, নিজের ইমেজটা উনি খারাপ করেননি কিন্তু। দেখবেন সবাই বলে যে ভাইপোকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না, ওকে কেন। কারণ ভাইপো ওনার ওনার যে কথাগুলো সেগুলো উনি ভাইপোকে দিয়ে বলান। ওনার মনের ভিতরে যে কথাগুলো সেটা উনি ভাইপোকে দিয়ে বলান। কপিল সিব্বল বা অভিষেক ব্যানার্জি, অভিষেক সিংভি না খেয়ে মরবে আপনি যদি কেস ফেস না দেন। অবশ্য আগে তো গভর্নমেন্টের পয়সায়, পরের ছেলে পরমানন্দ কেস হতো, এখন তো নিজের পয়সায় কেস লড়তে হবে। সেই জন্য বোধহয় ভাবছেন যে না, নিজের কেসটা লড়বে। নিকেতনের সামনে থেকে পুলিশ চড়িয়েছে, ওটা হলে হবে না। ও 10 বছর কি করে অত একটা বাড়ি বানালো জেনে ওকে ওই বাড়ি থেকে হাঁটাতে হবে। শুধু পুলিশ হাঁটালে হবে না, ওকে হাঁটাতে হবে এবার। দেখুন, একটা গত 15 বছর যেভাবে একটা সরকার চলছিল, সরকার ভাবছিল যে পাবলিককে কিছু ঘুষ দেবো, তাতে পাবলিক আমাদের সব রকম অন্যায় মেনে নেবে। দ্বিতীয়ত, বিচার ব্যবস্থাকে ম্যানেজ করার জন্য কিছু বড়, আমরা টোটাল যে টাকাটা আমরা ঘুষ হিসাবে আমরা আয় করব, সেই ঘুষের একটা টাকা আমরা বড় বড় লয়ারদের রাখবো, যারা হাইকোর্ট সুপ্রিম কোর্টে গিয়ে মোটামুটি নিজেদের দাপটে তারা আমাদের কেসগুলো জিতিয়ে দেবে বা কেসগুলো ডিফার করে দেবে। এবং তার সঙ্গে যেটা ভাবছিল যে একবার ইলেকশনে জিতে গেলে আর কোনো অসুবিধা নেই। গতবার যেভাবে জিতেছে, বিভিন্ন আইপ্যাক টাইপ্যাককে দিয়ে, লোককে টুপি পরিয়ে, বিভিন্ন সেন্টিমেন্ট দিয়ে জিতেছে। তো এইবার সেই খেলাটা ঘুরে গেছে। এইবার ওরা ব্যাপারটা বুঝতে পারেনি যে খেলাটা ঘুরে যাবে। সারা পৃথিবীর বাঙালি, টোটাল 92% ভোট পড়েছে। সারা পৃথিবীর বাঙালি এসছে ভোট দিতে। উদ্দেশ্য একটাই, মমতা ব্যানার্জিকে সরানো। আমি আবার বলছি, শুধু মমতা ব্যানার্জিকে সরানো, নট ইভেন অভিষেক ব্যানার্জি, নট ইভেন তৃণমূল। মমতা ব্যানার্জি যে মিসরুল গত 15 বছর ধরে চলেছে, এবং এর জন্য সম্পূর্ণভাবে মমতা ব্যানার্জি দায়ী, আর কেউ দায়ী না। সেই কালো মেঘ আপনি বলতে পারেন যে আমাদের মাথার উপর থেকে চলে গেল। নিশ্চয়ই ভালো লাগছে, এটা সবার জন্য ভালো লাগছে। গত 60 বছর ধরে আমাদের মোটামুটি কুশাসন চলছে, তার মধ্যে গত 15 বছর ভয়ঙ্কর। মমতা ব্যানার্জির মধ্যে সব রকম, সবার যার যত রকম খারাপ গুণ সব আছে। একজন চিফ মিনিস্টার হেরে গিয়ে রেজিগনেশন দেয় না, ভাবতে পারেন? উনি ভাবছেন এখানেও উনি লয়ার টইয়ার দিয়ে যদি ম্যানেজ করতে পারেন। আপনি বলছেন উনি তো হারেননি, আপনারা জোর করে দখল করেছেন। না, ওটাই ব্যাপার। ওনার সংবিধানের প্রতি কোনো আস্থাই নেই। উনি এখন চেষ্টা করছেন যদি ওই কপিল সিব্বাল বা অভিষেক মনু সিংভিকে দিয়ে একটা যদি স্টে আনিয়ে নেওয়া যায়, যেটা উনি করেছেন, কত একের পর এক অন্যায় করেছেন, এবং সেই অন্যায়গুলো স্টে এনে দিয়েছে এই অভিষেক সিংভি আর এই কপিল সিব্বাল। তারপর এই আপনার ওই অন্ধ্রপ্রদেশের যে নতুন মেয়েটা জয়েন করলো, এরা সব তো এটা গ্যাং একটা আর কি। তো উনি ভাবছেন যে আমরা এইভাবে যদি একটা স্টে করে নেওয়া যায়, তাহলে আমি চিফ মিনিস্টার থেকে যাবো আর কিছুদিন। এটা ওনার চিন্তা ভাবনা ছিল। ফলতার নির্বাচনটা এখনো বাকি রয়েছে, সেখান থেকে যদি প্রতিদ্বন্দ্বিতা করে বিধায়ক হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি আবারও মুখ্যমন্ত্রী হতে পারেন, সেই রাস্তা খোলে? ফলতার যে বিধায়ক তিনি পালিয়েছেন, জাহাঙ্গীর, উনি বোধহয় বাংলাদেশ চলে গেছেন।
আর দ্বিতীয় হচ্ছে যে ফলতায় যদি মমতা ব্যানার্জি দাঁড়ান, উনি গোয়ারা হারবেন। উনি যেখানে আজকে পশ্চিমবঙ্গে উনি যে কোনো সিটে উনি বেছে নিন, সেখানে একমাত্র বালিগঞ্জ বাদে, বালিগঞ্জ একমাত্র ওনার জন্য সেফ সিট হতে পারে। বাকি হয়তো শোভনদেব চট্টোপাধ্যায়কে সরিয়ে উনি বালিগঞ্জে দাঁড়াতে পারেন। ঠিক আছে, আদারওয়াইজ মানে বেঙ্গলে একটা সেফ সেফ সিট ওনার নেই। বালিগঞ্জ বা ওই পার্ক সার্কাস না কসবা আছে, ওখানে কসবারও তো ছাড়বে না, বালিগঞ্জের শোভনদেব যদি ছেড়ে দেয় আর কি। তো এছাড়া আর কোনো সিটে মমতা ব্যানার্জির পক্ষে জেতা সম্ভব না সারা পশ্চিমবঙ্গে, আমি আপনাকে বলছি। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ৫৫ বছর পরে পশ্চিমবঙ্গ জেলা থেকে পেল মুখ্যমন্ত্রী। একদম বলা চলে বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আহ, তার কাছে আপনার সবচেয়ে বড় প্রত্যাশাটা কি? শুভেন্দু অধিকারীর কাছে এই মুহূর্তে আপনার সব থেকে বড় প্রত্যাশা কি মুখ্যমন্ত্রী? দেখুন, আপনারা বলছেন জেলা থেকে মুখ্যমন্ত্রী পেলো, আমি ঠিক উল্টোটা বলছি। আমি বলছি গত ৫৫ বছর পশ্চিমবঙ্গে যে কজন চিফ মিনিস্টার ছিল প্রত্যেকে কমিউনিস্ট। যেমন ধরুন সিদ্ধার্থ শঙ্কর রায়, তিনি কিন্তু জাতীয় কংগ্রেসের চিফ মিনিস্টার ছিলেন না। তিনি চিফ মিনিস্টার ছিলেন কংগ্রেস আর নামে একটি দলের, কংগ্রেস রিকুইজিশনিস্ট, যেই দলটির পুরো ফান্ডিং করতো রাশিয়ার গুপ্তচর সংস্থা কেজিবি। ঠিক আছে, ফলে এরা বেসিক্যালি কেজিবি এজেন্ট ছিল। ইন্দিরা গান্ধীও ছিল, সিদ্ধার্থ শঙ্কর রায়ও তাই ছিল। জ্যোতি বসু এবং আপনারা জানেন এরা চাইনিজ দালাল, জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্য। এরা বুদ্ধদেব ভট্টাচার্য যদিও লোকটা বেটার ছিল, কিন্তু এরা ওই মানে চাইনিজ ছিল এবং এরা বেসিক্যালি কমিউনিস্ট, স্ট্যাম্প মারা কমিউনিস্ট। আর মমতা ব্যানার্জি হলো অতি বাম, একেবারে চারু মজুমদারের প্রেতাত্মা যাকে বলে, ওনার ভিতরে ঢুকে পড়েছিল। ফলে ৫৫ বছর পর শুধু শহরের দেখলে চলবে না, ৫৫ বছর পর এখানে যে সরকারটা এলো সেটা বেসিক্যালি একটা অবামপন্থী সরকার। দক্ষিণপন্থী বলবো না, আমরা দক্ষিণপন্থী নই, আমরা জাতীয়তাবাদী। কিন্তু একটা অবামপন্থী সরকার এই গত ১৫ বছর যত মানে ২ নম্বরী লোকজন সব মানে পশ্চিমবঙ্গটাকে গিনিপিগের মতো ব্যবহার করেছে। যার মধ্যে আছে অশোক সেনগুপ্ত, অশোক মিত্র, অর্জুন সেনগুপ্ত, অমর্ত্য সেন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, তারপর মৈত্রীশ ঘটক, তারপরে এই আপনার এই যে কি বলে প্রণব মুখার্জি। এরা সব গিনিপিগের মতো পশ্চিমবঙ্গটাকে ব্যবহার করছে। অসীম দাশগুপ্ত, ইভেন এই লোকটা একটু বেটার ছিল, কিন্তু একে তো কাজ করতে দেয়নি এই আপনার অমিত মিত্রকে। সেখানে কাজ করেছে হরিদ্বিবেদীর মতো একটা নাম করা একটা মানে ভয়ঙ্কর ক্রিমিনাল, মানে নামে আইএএস অফিসার কিন্তু একটা ক্রিমিনাল টাইপের লোক। মানে যত রকম ২ নম্বরই দরকার, হরিদ্বিবেদীর জেল হবে আগামী দিনে, হরিদ্বিবেদীকে জেলে পাঠানো উচিত। মানে ও এত এত রকম মানে অন্যায় কাজও করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ শাসনের পর এই পরিবর্তনকে মানুষ কিভাবে নিচ্ছে? কারণ আপনি সবসময় পাবলিক প্লাস অ্যানালাইসিস করেছেন, আপনি কি বুঝছেন? মমতা ব্যানার্জি এতদিন আসনের পর দীর্ঘ শাসনের পর এই পরিবর্তনকে মানুষ কিভাবে নিচ্ছে? মানুষ ভালোভাবে নিচ্ছে। আপনি ভাবুন না, সারা দেশের মানে দেখুন, সমস্যায় কারা পড়েছে বাংলাদেশ, সমস্যায় কারা পড়েছে পাকিস্তান, এবং তাদের যারা এখানে সন্তানরা বসে আছে তারা এখানে তাদের চিন্তা ভাবনা হচ্ছে। আদারওয়াইজ বাঙালি সারা পশ্চিমবঙ্গ থেকে, সারা ভারতবর্ষ থেকে বাঙালিরা এসে ভোট দিয়েছে। কেন ইমাজিন, সারা ভারতবর্ষ, সারা পৃথিবী থেকে লোকের ২ লাখ ৪ লাখ টাকা দিয়ে আমেরিকা থেকে টিকিট কেটে হাজবেন্ড ওয়াইফ এসে ভোট দিয়ে গেছে। তো মানুষের বাঙালির কাছে একটা নতুন যুগ। বাঙালিরা সেই মানে অনুশীলন যুগান্তর যুগে ফিরে যেতে চায়, যে যুগে নাকি একের পর এক সায়েন্টিস্ট আমরা দিয়েছি, একের পর এক লেখক আমাদের এখান থেকে বেরিয়েছে, একের পর এক কবি আমাদের বিভিন্ন মানে সব দিক দিয়ে আমরা যখন এগিয়েছিলাম, আবার শিক্ষা দীক্ষা থেকে শুরু করে সব ব্যাপারে বড় বড় ব্যারিস্টার আমাদের এখান থেকে এসছেন। তো সেই রকম একটা মানে একটা গ্লোরিয়াস পিরিয়ড একটা আমরা চাই আর কি। এই যে নীল সাদা রং গোটা রাস্তায় গোটা রাজ্যে করা নিয়ে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ করেছেন যে এই নীল সাদা রং এর ব্যানার্জি পরিবারের সঙ্গে যুক্ত, ওদের সিন্ডিকেট ব্যবসা চলছে। আমরা অবশেষে দেখলাম নীল সাদা রং বেশ কিছু জায়গায় নতুন করে রিডেকোরেট করা হচ্ছে ইয়েলো রঙের পোর্চ। কি বল? আরে এটা সিভিল ইঞ্জিনিয়ারিং, আপনি ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং পড়ুন, ইয়েলো অ্যান্ড ব্ল্যাক এটা হওয়া উচিত, যাতে ইয়েস ইয়েলো এবং ব্ল্যাক যাতে রাত্রিবেলা গাড়ি যাওয়ার সময় দেখতে পায়। নীল সাদা বলে তো রাত্রিবেলা আপনি ওটা পাবেন না, ওই ওই অ্যাডভান্টেজটা আপনি পাবেন না। তো এটা মানে অদ্ভুত জিনিস একটা, মানে ওনার নীল সাদা ভালো লাগে বলে উনি করে রেখেছেন। তো এটা চেঞ্জ তো করতেই হবে, সেই জন্য চেঞ্জ করা হচ্ছে। আর আপনি যেটা বললেন হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, আজকে তো দেখুন আমরা আমাদের প্ল্যানিং কমিশনের হেডকে, এই নীতি আয়োগের হেড অশোক লাহিড়ী, প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা, মুখ্য আর্থিক উপদেষ্টাকে সঞ্জীব সান্যাল সাহেব, বিভিন্ন আইআইটি থেকে আইআইএসিআর থেকে শুরু করে ২০টা সেন্ট্রাল ইনস্টিটিউটের হেড বাঙালি। তো বাঙালির ব্রেন যেখানে কাজে লাগে সেখানে ব্রেন কাজে লাগানো হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট সেখানে কাজে লাগাচ্ছে, কারণ জানে বাঙালিরা এই জিনিসগুলো বাকিদের থেকে বেটার পারে, সেই জন্য বাঙালিদের কাজে লাগানো হচ্ছে।
আমি এই মুহূর্তের একটা অন্যতম গুরুত্বপূর্ণ সংবাদ বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাম অতিবাম যে কোনো জাতীয় দল যে যেখানে আছেন আসুন আমরা জোট বাঁধি, কেউ চাইলে আমার সঙ্গে কথা বলতে পারেন, 4টে থেকে 6টা পর্যন্ত আমি অফিসেই থাকবো, আমাদের প্রথম শত্রু বিজেপি। আমি জানি না, দেখুন অতিবামরা তো সঙ্গেই ছিল, অতিবাম দীপঙ্কর ভট্টাচার্য যেটা তো সঙ্গেই ছিল, গতবার এরা মমতার সঙ্গে হাত মিলিয়েছিল। এতদিন মমতা হাত মেলাননি, এখন মমতা হাত মেলাচ্ছেন, তারা অ্যাডভান্টেজ নেবে। আমি জানি না কেন উনি বলছেন এটা। দেখুন আগামী দিনে মানে অনেক মজার মজার ব্যাপার আছে, সেই মজাগুলো এনজয় করুন আপনারা, সেগুলো এনজয় করুন আপনারা। না, না, কালীঘাটে নিজের বাড়িতেই রবীন্দ্র জয়ন্তী পালন করছেন মুখ্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো। সেখান থেকেই এই জোটের জন্য তিনি আহ্বান জানান। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেল যে চারিদিকে সন্ত্রাসের বজ্রাঘাত চলছে, আমি সমস্ত রাজনৈতিক দল, ছাত্র যুব সংগঠন, এনজিও কে বলবো জোট বাঁধুন, আমরা বিজেপির বিরুদ্ধে একটা মঞ্চ গড়তে চাই। কি বলবো? এক্স্যাক্টলি, এই যে এনজিও কে জোট করতে বলছে, এই এনজিও মানে হলো এনভায়রনমেন্টাল অর্গানাইজেশন, এনজিও মানে কিছু লিগাল অর্গানাইজেশন, কিছু এই ধর, এই যে এই এনজিও টেনজিও সোকল যেগুলো, এরা কিন্তু এর আগের বার বুদ্ধদেব ভট্টাচার্যের ইয়ের কাজ আটকে দিয়েছিল। মানে গতবার মমতা ব্যানার্জি ঠিক এইভাবে খেলেছিলেন 2006 থেকে 11। নয়াচরের যে কেমিক্যাল হাব ছিল সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল। সাগরে হলদিয়াতে সেই সময় কথা ছিল সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন, সেটা করতে দেওয়া হয়নি। নয়াচরে সাগরে বন্দর করতে দেননি। বিভিন্ন, আমি বলছি এইভাবে ওনারা সুপ্রিম কোর্টে গিয়ে বা হাইকোর্ট, যে জন্য এনজিও কে উনি ডাকছেন, উনি এনজিও কিছু লিগাল অর্গানাইজেশন এদের সঙ্গে নিয়ে উনি যেটা করবেন, যে কোনো ডেভেলপমেন্ট প্রসেস যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট এখন টাকা দেবে বলছে, সেগুলো উনি আটকে দেবেন। এবং এই ব্যাপারে গভর্নমেন্টকে সতর্ক থাকতে হবে আমি বলছি। এবং আপনি দেখবেন খুব শিগগিরই ওই হাওড়ার যে লোকটা আছে কি দত্ত, ওই দত্ত দেখলাম আবার জেগে উঠেছে একদম। বুড়ো হয়ে গেছে 15 বছরে, 15 বছর আগে যেমন চেহারা ছিল এখন তো একদম দাঁড় কাকের মতো চেহারা হয়েছে। কিন্তু ওই দাঁড় কাকের মতো চেহারা নিয়ে এসে ও বেরিয়ে এসে ও আবার পরিবেশ টরিবেশ নিয়ে বলছে। তার মানে কি, যে কোনো কাজ হলেই পরিবেশ টরিবেশ দিয়ে আটকে দিয়ে একটা কোর্ট কেস করে ওখান থেকে টাকা পয়সা। এই সুভাষ দত্ত সারা জীবনটা ব্ল্যাকমেল করে টাকা পয়সা কামিয়েছে। ঠিক আছে, ও লয়ার, ও বলে পরিবেশবিদ, লয়ার করে যে কোনো প্রজেক্টে ও এনভায়রনমেন্টাল ইস্যু খাড়া করে ওখান থেকে টাকা পয়সা তোলে। তো এখন এই এনজিও গুলোকে সেই কারণে ডাকছে। গভর্নমেন্টকে খুব সতর্ক হতে হবে এদের ব্যাপারে। এবং এটা এদের হাব পশ্চিমবঙ্গ, মানে বাঙালিদের মধ্যে আমরা চিনি এদের। আমি আমি তো যাদবপুরের স্টুডেন্ট, তো আমি এদের হাড়ে হাড়ে চিনি এদের প্রত্যেকটা লোককে, এদের কোথায় রুট কোথায় মাথা সব আমি চিনি এদের। সো এরা সফল হবে না, আগামী দিনে সব ঠিক করে দেওয়া হবে, টাইট দিয়ে দেওয়া হবে। দাদা, খেলা হবে স্লোগানের জবাব কি মানুষ তবে ভোট বাক্সে দিয়ে দিল? দেখুন খুব মানে আমি বলছি, এই দেবাংশু ছেলেটা মানে কতটা নিষ্ঠুর হলে, 60-70টা লোক মারা গেছে, সেটাকে বলছে খেলা হবে। একটা বাচ্চা ছেলে দেবাংশু, 30 বোধহয় বয়স হয়নি, সে এতগুলো লোক মারা গেছে, তার এগেনস্টে খেলা হবে করে গান করছে। মানে ভাবতে পারেন কত নিকৃষ্ট টাইপের হিউম্যান বিইং এরা হতে পারে, কত নিকৃষ্ট। আমরা এই কালচারটাকে চেঞ্জ করার চেষ্টা করছি, যে জন্য দেখুন আমাদের এতগুলো লোক খুন হলো, এতগুলো লোককে অ্যাটাক করলো, তারপর আমরা কিচ্ছু করিনি। প্রশাসনের উপর আজকে শুভেন্দুবাবু এসেছেন, সিএম হয়েছেন, উনি ব্যবস্থা নেবেন। ওনার অন্যান্য মন্ত্রীরা এসেছেন, তারা ব্যবস্থা নেবেন, মন্ত্রিসভা। কিন্তু মানে এরা এরা যে কতটা নিকৃষ্ট মানে ভাবা যায় না একদম, মানে ভয়ঙ্কর রকমের নিকৃষ্ট এটা এরা। আমি একটা কথা বলবো, দেবাংশু ভট্টাচার্য আরেকটা কথা বলেছেন, দিদির ছবি সরবে যাবে বন্ধু সেদিন খেলা হবে। কি বলতে বোঝাতে চেয়েছিলেন তিনি? আরে ও তো পাগল একটা, ও উন্মাদ। আপনি ওর দেখবেন চেহারা ফেয়ারা, চোখ মুখ নাক মুখ দেখবেন, ও উন্মাদ। একসময় বলেছিল কেউ ঢুকলে আমি গিয়ে শুয়ে পড়বো মমতা ব্যানার্জির ইয়েতে, মমতা ব্যানার্জি লাথি মেরে ভাগিয়ে দিচ্ছে ওকে। এখন যেখানে হারা দরকার ওকে দুটো জায়গায় হারিয়ে ওর কেরিয়ারটা শেষ করে দিয়েছে। আগের বার পাঠালো তমলুকে, এখন এখানে পাঠালো। ও বেসিক্যালি কারণ একটাই, যে ওর কেরিয়ারটাকে শেষ করে দেওয়া। আমি বলবো আজ বিজেপির শপথ অনুষ্ঠান দেখে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি বার্তা দিতে চান আপনি? দেখুন এটার ব্যাপারে তো ওদের বার্তা দেওয়ার কিছু নেই, তবে একটা জিনিস যে আপনারা বসে যান। দেখুন অভিষেক ব্যানার্জির পলিটিক্যাল কোনো ফিউচার নেই। অভিষেক ব্যানার্জিকে মানুষ যেভাবে দেখেছে এবং ওর পিসিওকে যেভাবে ইউজ করেছে, প্রথমত আমি বলি যে এদের ভিলেন কিন্তু মেইন পিসি, নট ভাইপো। সবাই ভাইপোকে গালাগাল দেয়, কিন্তু ভাইপোকে পিসি ইউজ করেছে। পিসির ভিতরে যে কাজটা করে ভিতরে, পিসি বাইরে থেকে দেখায় আমি খুব সোবার, আমি খুব ভদ্র বা ভালো লোক, আমি আমি পাগল, আমি উন্মাদ, আমি এমনি লোক খারাপ না, আমি একটু মাথায় ছিট আছে এটসেট্রা, কিন্তু আমি ভিতর থেকে খুব সাদাসিধে মানুষ। আর উনার ভিতরে যে ক্রুয়েলটি, সেই ক্রুয়েলটির যে আয়নাটা, সেটা হলো আয়না দেখায় হলো ভাইপো, যে জন্য সবাই ভাইপোকে গালাগাল করে। মমতা ব্যানার্জি একটা নতুন খেলা শুরু করেছেন। মমতা ব্যানার্জির দলের যারা আছেন তাদের সবাইকে দিয়ে ভাইপোকে ভিলেন বানানোর চেষ্টা করছেন, যে এই হারের জন্য ভাইপো যায়। যেমন ওই কতগুলো বাচ্চা ছেলে আছে, তারা এখানে ওখানে ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে যে ভাইপো খুব খারাপ, পিসি খুব ভালো। মমতা ব্যানার্জি এই খেলাটা সারা জীবন খেলে এসছে।
মমতা ব্যানার্জি একসময় বলতেন যে সোমেন মিত্র তরমুজ, সুব্রত মুখার্জি তরমুজ, প্রিয়রঞ্জন এই করে করে উনি বিভিন্ন লিডারদের অবস্থা এবং হারের জন্য কখনো দায়িত্ব নিতেন না। 1996 বিধানসভা হারের কারণ মমতা ব্যানার্জি, উনি সোমেন মিত্রের উপর দায় চাপিয়ে দেন। 2001-এও হারের কারণ মমতা ব্যানার্জি, কিন্তু সেবারও উনি কংগ্রেসের উপর দায় চাপিয়ে দেন। ঠিক আছে, উনি কোনো না কোনো তারপর বিজেপির সঙ্গে যখন হাত মেলান তখন উনি তপন শিকদার বা জুলুদার উপর উনি দায় চাপিয়ে দেন। এইবার উনি সেই মুরগিটা বানাচ্ছেন অভিষেককে, এবং লোকজনের কিন্তু অভিষেকের উপর রাগ বেশি মমতা ব্যানার্জির থেকে। লোকজনের মমতা ব্যানার্জি থেকে অভিষেক, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, অভিষেক একটা রাম পাঁঠা ছাড়া আর কিচ্ছু না। মমতা ব্যানার্জিকে ইউজ করেছে। মমতা ব্যানার্জির ভিতরকার যে অহংকার, ভিতরকার যে ক্রুয়েলটি, উনি যে নির্মমতা মমতা ব্যানার্জির, তার মানে হলো, মানে বহিঃপ্রকাশ হলো অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি ইজ নাথিং এলস। কাল থেকে অভিষেক ব্যানার্জি ঠান্ডা হয়ে যাবে। অভিষেক ব্যানার্জি ইম্যাচিওর্ড একটা লোক, কিন্তু মমতা ব্যানার্জি ইজ ভেরি মাচ ম্যাচিওর। আসল ভিলেন মমতা ব্যানার্জি, নট অভিষেক ব্যানার্জি। আমি আপনাকে বলছি, আসল ভিলেন মমতা ব্যানার্জি। কেউ যদি ভেবে থাকেন যে এবং এখন উনি মুরগি বানাচ্ছেন লোককে, যে এই কয়েকটা ছেলেকে রাস্তায় ছেড়ে দিয়েছে যে সবে এই হারের কারণ অভিষেক অভিষেক অভিষেক, তা না। অভিষেক যা করেছে ওনার কনসেন্ট নিয়েই অভিষেক করেছে। দল তো তাদের বিরুদ্ধে, এই কোহিনীর মজুমদার, যারা যারা মুখ খুলেছেন, দলের শৃঙ্খলা বিধি ভাঙার অপরাধে তো তাদেরকে শোকজ করেছে দল। তাহলে ফোকাস করেছে, কিচ্ছু করবে না। দুদিন বের করে আবার ঢুকিয়ে দেবে। তার মধ্যে অভিষেককে বলবে, ভাই তুই টাকা পয়সা যা চুরি চামারি করেছিস ওই নিয়ে বিদেশে গিয়ে বসে রাখ, আমি দলটা আবার তৈরি করি, তৈরি করলে তুই আবার চলে আসবি, আবার যখন জিতবো তখন তুই চলে আসবি আবার। মমতা ব্যানার্জি খুব চালাকি খেলছেন এই জিনিসটা। মমতা ব্যানার্জি, আমি আবার বলছি, এই যে সবাই অভিষেক ব্যানার্জিকে গালাগাল করছে, অভিষেক একটা রাম পাঁঠা ছাড়া আর কিচ্ছু না। ও পাঁঠা। মমতা ব্যানার্জির ভিতরকার যে অহংকার, ভিতরকার যে নির্মমতা, তার মানে বহিঃপ্রকাশ হলো অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি ইজ নাথিং এলস। আর মমতা ব্যানার্জি এটা ক্যামাফ্লেজ করে রেখে দিয়েছেন। উনি বাইরে থেকে দেখান যে আমি খুব সুন্দর, আমি একটু পাগল, আমি সরল সোজা টাইপের লোক, কিন্তু মমতা ব্যানার্জির নির্মমতার যে ছবি, সেটা হলো অভিষেক। ফলে অভিষেকের উপর রাগ করে লাভ নেই। ও তো অক্স যাকে বলে, মানে হিন্দিতে সেই অমিতাভ বচ্চন আর একটা সিনেমা ছিল না, অমিতাভ বচ্চন আর এই কি বলে, মনোজ বাজপেয়ীর আত্মাটা অমিতাভ বচ্চনের ভিতরে ঢুকে গেল। তো অভিষেকের ভিতরে অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জির আত্মা আছে। মমতা ব্যানার্জি অতটাই ক্রুয়েল, অতটাই নির্মম। আমি আপনাকে বলছি, আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি। 2011-তে আমি মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছি, তখন মুরগি হয়েছি আমরা ভোট দিয়ে। তারপর তো এই প্রায়শ্চিত্ত করার জন্য নামলাম এই মানে বিজেপি বা সঙ্গে নামলাম 2014-15 থেকে। আমি একটা প্রশ্নে আসবো। প্রিয়দর্শিনী হাকিম, ববি হাকিমের মেয়ে, সবসময় ভোকাল থেকেছেন, বাবার পাশে সবসময় থেকেছেন, পলিটিক্যালি ইনক্লাইন্ড ভীষণ রকম ভাবে, এবং তার হাজবেন্ড পলিটিক্স করেন। আমি বলবো সেই প্রিয়দর্শিনী হাকিম সহ কোচবিহারের রবীন্দ্রনাথ ঘোষ, মালদাহের কৃষ্ণনারায়ণ চৌধুরী সহ একাধিক নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যখন বলেছেন কর্পোরেট পলিটিক্স, কর্পোরেট স্টাইল পলিটিক্স, আইপ্যাক নির্ভরতার সমালোচনা করে, সরাসরি তোপ দেখেছেন। অবশ্য তাদের কপালে নেমে এসেছে এক শাস্তির খাড়া। কিন্তু এবারে ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিম, তিনি সমাজ মাধ্যমে একদম ডাইরেক্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে, ধৃতরাষ্ট্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুর্যোধন বলে খোঁচা দিলেন। লিখলেন চোখে ঠুলি বেঁধে রাখা যায় না, কান দিয়ে দেখো না। একদম পরিবারতন্ত্র নিয়ে খোঁচা। এবং প্রিয়দর্শিনী হাকিমের আরো ইঙ্গিত ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি অতিরিক্ত দুর্বল, আর সেই কারণেই আজ দলের এই বেহাল দশা। এখানে শেষ নয়, তিনি নেত্রীকে বিধে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন অন্যের কথায় ওঠেন বসেন, দলের দীর্ঘদিনের সেনাপতিদের চেয়েও নবীন প্রজন্মের কথাকেই তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন বলে দাবি করেছেন। কি বলবেন, এর অন্তর্নিহিত অর্থটা ঠিক কি? অন্তর্নিহিত অর্থ এটাই যে মমতা ব্যানার্জি দোষী না, দোষী অভিষেক ব্যানার্জি। মমতা ব্যানার্জির দোষ এইটুকুই যে অভিষেক ব্যানার্জির উপর উনি ভরসা করেছেন, কিন্তু ব্যাপারটা আদৌ তা না। অভিষেক ব্যানার্জি যা করেছেন সব মমতা ব্যানার্জির কনসেন্টে। মমতা ব্যানার্জি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, এবং অভিষেক ব্যানার্জি একটা রাম পাঠা, একটা রাম ছাগল, আর কিচ্ছু না। হাউ 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 করে চেঁচায়, নইলে একটা লোক পলিটিক্সে নেমে কি ওরম ভাবে চেঁচিয়ে নিজের ইমেজটাকে খারাপ করে? ও একেবারে রাম পাঠা। আর মমতা ব্যানার্জি ওর পাঠামোটাকে ইউজ করেছে। ও যে গাধা, ওই গাধামোটাকে, এবং সবাই দেখবেন অভিষেককে গালাগাল দেয় যে আপনি যে কোনো চেয়েছেন, আপনি যেটা বলতে চাইছেন, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যেতে চাইছেন? ব্যানার্জি এই যে ডিক্টেটরশিপ, চুরি, এগুলো সবকিছুর পিছনে মমতা ব্যানার্জি। কিন্তু মমতা ব্যানার্জি বুঝতে পারেননি, উনি যেহেতু 21-এ এইভাবে জিতেছেন, উনি ভেবেছিলেন 26-এ এইভাবে জিতে যাবো, 26-এ হেরে গেছেন। এবার 26-এ জিতলে ওনার ডিক্টেটরশিপ আরো বেড়ে যেত, মমতা ব্যানার্জির ডিক্টেটরশিপ আরো বেড়ে যেত 26-এ জিতলে। 26-এ উনি জিততে পারেননি আলটিমেটলি, এবং উনি দলের সবাইকে গাধা বানিয়ে উনি আর ওনার ভাইপো দুজনে মিলে রাজত্ব করবেন। এবং একটা কথা বলছি, ভাইপোকেও এখানে গাধা বানিয়েছেন। ইমেজটা ভাইপোর খারাপ করে দেওয়া, ইমেজটা ভাইপোর খারাপ করা, নিজের ইমেজটা উনি খারাপ করেননি। কিন্তু দেখবেন সবাই বলে যে ভাইপোকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না, ওকে কেন? কারণ ভাইপো ওনার যে কথাগুলো সেগুলো উনি ভাইপোকে দিয়ে বলান। ওনার মনের ভিতরে যে কথাগুলো সেটা উনি ভাইপোকে দিয়ে বলান, এন্ড দ্যাট ইজ দ্য প্রবলেম।
তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে যে রাজ্যের প্রশাসন ৩টি জায়গায় রবীন্দ্র জয়ন্তী পালনের অনুমতি দেয়নি, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশে পার্টি অফিসে অনুষ্ঠিত হবে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান। কি বলবেন? এটা কিছু বলার নেই। মমতা ব্যানার্জিকে কেন গান শোনানো? ঠিক আছে, মমতা ব্যানার্জিকে কেন গান শোনানো? মমতা ব্যানার্জিকে ইগনোর করুন। মমতা ব্যানার্জিকে ইগনোর করুন। মানে আমি বলছি, মানে উনাকে যদি গুরুত্ব দেন, উনি কিন্তু ইন্দিরা গান্ধীর মতো কাম ব্যাক করবেন। আমি আবার বলছি, মমতা ব্যানার্জিকে যদি গুরুত্ব দেন, মমতা ব্যানার্জি কিন্তু ইন্দিরা গান্ধী যেরকম কাম ব্যাক, রাজনীতি শেষ হয়ে গেছিল ইন্দিরা গান্ধীর। এই মোরারজি দেশাই ফেসাই ওকে অ্যারেস্ট করে, ওকে আর সঞ্জয় গান্ধীকে, মানে উনি উনি অ্যারেস্ট হয়েছেন, কোর্ট কেস চলছে। কংগ্রেস আর থেকে, মানে যেটা বললাম একটু আগে, সিদ্ধার্থ শঙ্কর রায়ের পার্টি ওনাকে বহিষ্কার করেছে, দেবকান্ত বড়ুয়া। এমন অবস্থায় অ্যারেস্ট করে পুরো কেসটা দিল গুবলেট করে। মমতা ব্যানার্জিকে ইগনোর করতে হবে। উনি যা ইচ্ছা বলুন টলুন, কোনো রিয়াকশন না, কিচ্ছু না। উনি কিন্তু জানেন কি করে রিয়াকশন পেতে হয়, কি করে অ্যাটেনশনে থাকতে হয়। ঠিকই কিন্তু শিল মেকে কাম ব্যাক, এবং উনি যদি কাম ব্যাক করেন, আমাদের প্রত্যেকের পিঠের চামড়া তো রাখবেই না, সেটা তো ছেড়েই দিন আপনি। ওটা তো মানে হবেই। রাজ্যটার মোটামুটি বাকি 12টাটুকু বাজিয়ে উনি ছেড়ে দেবেন আর কি। মণিপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় বাজছে মমতাটা ফাইল চোর গান। কি বলবেন? ফাইল তো দেখুন, এটা তো মানে এটা তো ঘটনা। উনি তো নিজে বলেছেন আমি ফাইল নিয়ে চলে এসেছি, এবং শাস্তি হওয়া দরকার। ওই ফাইল যদি আমি নিতাম বা আপনি নিতেন, আপনাদের শাস্তি হয়ে যেত। আমরা স্টেট গভর্নমেন্টের কোন অফিসের ফাইল নিতাম, মমতা ব্যানার্জি অ্যারেস্ট করে দিতেন, আমাদের বেল পেতাম না। আজকে মমতা ব্যানার্জি যেই নাকি ফাইলটা নিলেন, তখন থেকে সুপ্রিম কোর্টে ক্লাস হচ্ছে, সুপ্রিম কোর্টে সংবিধান নিয়ে ক্লাস হচ্ছে। তো এ চুরি তো বটেই। এটা এখন গান কেন করেছে, কি করেছে আমি জানি না, তবে ফাইল তো চুরি উনি করেছেনই, এর সন্দেহ নেই, এবং শাস্তি হওয়া উচিত ওনার। নির্বাচনের ভরাডুবির পরেও মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন সুদীপ্ত দা যে তিনি লড়াই থামাবেন না। কালীঘাটে দলের নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে তিনি ঘোষণা করছেন, আমি এবং চন্দ্রিমা অর্থাৎ চন্দ্রিমা ভট্টাচার্য আবার আদালতে প্র্যাকটিস করব। নানা কেস হচ্ছে, আমরা আইনজীবী হিসেবে সেগুলো দেখব। এই বক্তব্যে তিনি বোঝাতে চেয়েছেন রাজনৈতিক মঞ্চে যেমন লড়াই চালিয়ে যাবেন, তেমনি আইনের মঞ্চেও সক্রিয় থাকবেন। কি বলবেন? তাহলে কি ওই ওর নাম কি, ওই কপিল বা এদের আর কোনো কেস ফেস দেবেন না? কপিল সিব্বাল বা অভিষেক, বেচারা ওদের তো নাকে মরবে ওরা। কপিল সিব্বাল বা অভিষেক ব্যানার্জি, অভিষেক সিংভি না খেয়ে মরবে আপনি যদি কেস ফেস না দেন। অবশ্য আগে তো গভর্নমেন্টের পয়সায়, মানে পরের ছেলে পরমানন্দ কেস হতো, এখন তো নিজের পয়সায় কেস লড়তে হবে, সেই জন্য বোধহয় ভাবছেন যে না, নিজের কেসটা লড়ি। তো ঠিক আছে, হারবেন কেস লড়ে, আর কি, কেস লড়ে হারবেন। পাবেন না, কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যের অনুসারীরা প্রত্যেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছে স্বাগত জানাই, এবং ওনাকে আজ এবারে বুঝিয়ে দেবো আদালতে যে বিরোধী হয়ে কেস করার কত জ্বালা এবং কত বাধা বিপত্তি, সেগুলো বুঝিয়ে দেবো। এই চ্যালেঞ্জ করছেন ফিরদৌস শামীম। কি বলবেন? আপনি সহমত পোষণ করেন? মমতা ব্যানার্জি ওইসব চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে না। ওনার অন্য কোনো প্ল্যানিং আছে মাথায়, থার্ড কোনো প্ল্যানিং ওনার মাথায় আছে। ঠিক আছে, অত্যন্ত শেয়ানা মহিলা, মাথায় অন্য কোনো প্ল্যানিং আছে, কিছু একটা ভাবছে, অন্য কিছু। এগুলো করে উনি মানে প্রেসের অ্যাটেনশন নিতে চান। চন্দ্রিমা ভট্টাচার্য তাদের সঙ্গে বড় দু একজন উকিল টুকিল লাগাবেন, লাগিয়ে প্রেসের একটা অ্যাটেনশন নেবেন যে আমিও একজন লয়ার, আমি মার্কেটে মানে আমি টিকে আছি, এটসেট্রা। নাথিং এলস, এর বেশি কিছু না। মানে মহুয়া মৈত্রকে নিয়ে ঘিরে চোর চোর স্লোগান সহযাত্রীদের। কি বলবেন? দেব বলল দিদি চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর। তাতে অসুবিধা কি আছে? ওনাকে বলেছে। আর উনি যদি চোর হন, ওনার গায়ে লেগেছে। প্রথম কথা হচ্ছে, উনি বিজেপি নেতাদের সম্বন্ধে কি বলেন, অমিত শাহ সম্বন্ধে কি বলেন, মোদিজি সম্বন্ধে কি বলেন। আর উনি তো চুরি করেছেন, ওনাকে চোর বলবে না? উনি চুরি করেছেন। এই তো কয়েকদিন পর ওই তদন্ত হচ্ছে, সিবিআই তদন্ত থেকে বেরোবে, বাকি জীবনটা জেলে কাটাতে হবে। মৌমিত্রকে চুরি করেছে, ওই যে ওই বিদেশে ওই পাসওয়ার্ড টিয়ে দিয়েছিল এইসব। তারপর কার থেকে পয়সা নিয়ে, না লিপস্টিক নিয়ে প্রশ্ন করতো। লিপস্টিক যেতে তো হবেই। ওই যে লিপস্টিক পাউডার এইসব নিয়ে নাকি প্রশ্ন করতো, যে আপনাদের প্রশ্ন আমি করে দেবো সংসদে, তার বদলে লিপস্টিক পাউডার বিনা পয়সায় চাই। তো লোকজন বিনা পয়সায় লিপস্টিক পাউডার দিয়ে দিলে উনি সেসব নিয়ে, তারপর ফেয়ার অ্যান্ড লাভলি এসব দিলে উনি সেগুলো নিয়ে নাকি উনি সংসদে প্রশ্ন করতেন। সিদ্ধুদা, আমি বলবো দিদি একদম মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের ফলাফল বেরোলো, তারপরের দিনই মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে বললেন অখিলেশ যাদব থেকে তেজস্বী মানে তেজস্বী যাদব প্রত্যেকেই তার সঙ্গে দেখা করতে চাইছেন। এমতো অবস্থায় আমরা দেখলাম যে সমাজবাদী পার্টির সুপ্রিমো তথা ইউপির প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে এসে দেখা করলেন এবং বললেন দিদি আপনি হারেননি। মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বললেন ইউ ফট রিয়েলি ওয়েল। মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন একদম অভিষেক বা অখিলেশ যাদবের। কি বলবেন? মানে ওই কি যেন একটা আছে না, সেই মানে একটা চোর আর একটা বাটপার,
দুজন দুজনের পিঠে মানে ইয়ে করছে, ওটাও মুসলমানদের মানে দালাল, এরাও মুসলমানদের দালাল। এই যেমন সমাজবাদী পার্টি তেমন তৃণমূল, দুটোই মুসলমানদের পার্টি। ওরা যখনই ক্ষমতায় আসে তখন মুসলমানদের পাওয়ার বাড়ে, মুসলমানদের হিন্দুদের উপর অত্যাচার করে। তো এরা এক হবে, এটা তো স্বাভাবিক ঘটনা। আগে ভাই মানে কোথাও গিয়ে বলছেন পলিটিক্যাল নতুন জার্নি শুরু, একদম মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তেরীয় পড়িয়ে একদম স্বাগত জানাচ্ছেন অখিলেশ যাদব। না, দেখছে বলে সব চোর এক হচ্ছে, হাম সব চোর হয়, সব চোর এক জায়গায় এলো, তুম ভি চোর হাম ভি চোর, সব চোর একসঙ্গে বসো। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করলো পুলিশ। জেড প্লাস ক্যাটাগরি সিকিউরিটি পেতেন একদম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাস্ট্রিক্টের যে অফিস, সেখান থেকেও যেরকম সিকিউরিটি সরিয়ে নেওয়া হলো। শান্তিনিকেতন 188 শান্তিনিকেতন শহরের নতুন সেলফি জোন তো সুদীপ্ত দা, প্রত্যেকটা মানুষ যাচ্ছেন এবং তাদের ক্ষোভ উগরে দিচ্ছেন, সেলফি তুলছেন, বেরিয়ে আসছেন, কোনো নিরাপত্তা নেই। স্থানীয় মানুষ বলছেন আমরা যেন নতুন জন্ম পেয়েছি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে গার্ড রেল সরে গেল, অতিরিক্ত নিরাপত্তা সব সরিয়ে প্রত্যাহার করা হলো, কি বলবো? দেখুন মমতা, এবং আমি এক্ষেত্রে আরো একটা বিষয় জানাবো, লালবাজার ইতিমধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সংবাদ, লালবাজার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সোশ্যাল মিডিয়া আনফলো করেছে। দেখুন অ্যাডমিনিস্ট্রেশন কি করছে সেটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, আমরা ভারতীয় জনতা পার্টির থেকে তো সেটা বলতে পারবো না। অ্যাডমিনিস্ট্রেশন কি করছে সেটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ। তবে আপনি যেটা বললেন ওই শান্তিনিকেতনের সামনে থেকে পুলিশ চড়িয়েছে, ওটা হলে হবে না। ও 10 বছর কি করে অত একটা বাড়ি বানালো জেনে ওকে ওই বাড়ি থেকে হাঁটাতে হবে। শুধু পুলিশ হাঁটালে হবে না, ওকে হাঁটাতে হবে এবার অভিষেককে। অভিষেক ওই বাড়িতে কি করে আছে, ওই বাড়ির মালিক কে, ও এত টাকা কামালো কি করে? এরা তো ভিখিরি ছিল এক সময়, এক সময় তো এই ব্যানার্জি ফ্যামিলি ভিখিরি ছিল, নিজেই বলে আমরা খেতে পেতাম না, এই পেতাম না, টিউশনি করে চালাতাম। তো সেই ফ্যামিলি থেকে এসে অত বড় একটা বাড়ি কি করে বানালো, ভিতরে নাকি এসকালেটার আছে। মা, তো শুধু পুলিশ, মেশিন তো বেরোলো। শুধু পুলিশ আর স্ক্যানিং মেশিন সহ হলে হবে না। এই এখন বাড়িতে যে জবরদখল করে আছে অভিষেক ব্যানার্জি, ওটাকে ঘাট ধরে বের করতে হবে। ওটা নেক্সট স্টেপ, ওটা হলে তাহলে বুঝবো যে পুলিশ কিছু করেছে। একদম গিয়ে বলতে হবে ভাই তোমার এটা বাড়ি, তুমি এতটা কামিয়েছো কি করতে, ঘাট ধরে বের করতে হবে বাড়ি থেকে। এটাই সলিউশন, শুধু পুলিশ সহ হলে হবে না, ওকে বের করতে হবে বাড়ি থেকে।